আসসালামু আলাইকুম। প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে উইথ আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগতম। তোমরা যারা এসএসসি বা দাখিল পরীক্ষার্থী রয়েছে অথবা এইচএসসি বা আলিম পরীক্ষার্থী রয়েছে তোমাদের প্রত্যেকের জন্যই এই টপিকটি সমানভাবে গুরুত্বপূর্ণ। কারণ তোমরা যদি কমপ্লিটিং সেন্টেন্স বা রাইট ফর্ম অফ ভার্বস একটা ফুল নম্বর পেতে চাও তাহলে অবশ্যই কন্ডিশনাল সেন্টেন্সে তোমার একটা পরিপূর্ণ ধারণা থাকতে হবে। এছাড়াও তুমি ইংরেজিতে দক্ষতা অর্জন করতে হলেও কিন্তু তোমার এই কন্ডিশনাল সেন্টেন্সের বিকল্প নেই। তো চলো আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। আমরা জানি কি কন্ডিশনাল সেন্টেন্স কাকে বলে? মূলত ইফ বা আনলেস যুক্ত সেন্টেন্সকে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। মূলত কি ইফ অথবা আনলেস যুক্ত সেন্টেন্সকে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। এই কন্ডিশনাল সেন্টেন্সগুলোতে কিন্তু দুইটা পার্ট থাকে। একটি পার্ট হচ্ছে কন্ডিশন পার্ট বা ইফ পার্ট, অর্থাৎ যেখানে একটা ইফ ক্লজ থাকে, এবং আরেকটি পার্ট হচ্ছে রেজাল্ট ক্লজ বা ফলাফল যুক্ত অংশ। অর্থাৎ আমি আবারও বলছি, এই কন্ডিশনাল সেন্টেন্সগুলোতে বরাবরই কিন্তু দুইটি অংশ থাকে। একটি অংশে শর্ত দেওয়া থাকে এবং আরেকটি অংশে শর্ত পূরণ বা এর ফলাফল দেওয়া থাকে। তোমরা আমার এই সেন্টেন্সটি খেয়াল করো। এখানে আমি লিখেছি ইফ ইউ হিট ওয়াটার 100 ডিগ্রিজ ইট বয়েলস। এটি হচ্ছে একটি ইফ ক্লজ। এটি হচ্ছে একটি ইফ ক্লজ যাকে আমরা বলবো শর্তযুক্ত অংশ। আর এটা হচ্ছে রেজাল্ট ক্লজ। রেজাল্ট ক্লজ অর্থাৎ ফলাফল যুক্ত অংশ। অর্থাৎ এই কন্ডিশনাল সেন্টেন্সের ইফ যুক্ত অংশে একটা শর্ত দেওয়া থাকে এবং এর পরবর্তীতে এর ফলাফল দেওয়া থাকে, শর্ত পূরণের ফলাফল দেওয়া থাকে। যদি আমি বলি ইফ ইউ হিট ওয়াটার 100 ডিগ্রিজ, যদি তুমি পানিকে 100 ডিগ্রি তাপমাত্রায় তাপ দাও, ইট বয়েলস, এটা কি ফুটবে। তো এটাকে আমরা দেখতে পাচ্ছি যদি তুমি পানিকে তাপ দাও, এটা একটা শর্তযুক্ত অংশ, এবং ইট বয়েলস এটা ফুটবে, এটি কিন্তু একটি ফলাফলযুক্ত অংশ। তোমাদেরকে আরেকটা কথা বলে নিই, কন্ডিশনাল সেন্টেন্সের যত এক্সাম্পল তুমি পাবে প্রত্যেকটাই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ, কারণ এখানে ইফ যুক্ত একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, আর এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ শর্তযুক্ত অংশ বা সাবঅর্ডিনেট ক্লজ। আর ইট ইট বয়েলস এটা হচ্ছে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেইন ক্লজ। এবং আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু চার প্রকার। কন্ডিশনাল সেন্টেন্স কয় প্রকার? চার ধরনের হয়ে থাকে। আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্সগুলো চার ধরনের হয়ে থাকে। প্রথমটা হচ্ছে জিরো কন্ডিশনাল, দ্বিতীয়টি হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, তৃতীয়টি হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল এবং চতুর্থটি হচ্ছে থার্ড কন্ডিশনাল। আমরা প্রত্যেকটাই স্ট্রাকচার সহ উদাহরণ দেখব। তো চলো দেখি। প্রথমে রয়েছে জিরো কন্ডিশনাল। এক্ষেত্রে স্ট্রাকচার হবে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, অর্থাৎ শর্টে যদি বলি ইফ প্লাস প্রেজেন্ট। এটা যদি আমরা জিরো কন্ডিশনালের স্ট্রাকচার যদি মুখস্থ করতে যাই, আমরা এভাবে মুখস্থ করেছিলাম ইফ প্লাস প্রেজেন্ট, ইফ প্লাস প্রেজেন্ট। এক্ষেত্রে আমি যদি একটা উদাহরণ দিই তাহলে তোমার এই স্ট্রাকচারটা আরেকটু ক্লিয়ার হবে। খেয়াল করো, ইফ উই হিট আইস, যদি আমরা বরফকে তাপ দেই, ইট মেল্টস, এটা গলবে। ইফ উই হিট আইস, যদি আমরা বরফকে তাপ দেই, ইট মেল্টস, এটা গলবে। তোমরা খেয়াল করো, এখানে হিট হচ্ছে ভি1 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, এবং মেল্টসও হচ্ছে ভি1। যেহেতু ইট থার্ড পারসন সিঙ্গুলার, সো ভার্বের সাথে এস হয়েছে। এখানেও ভি1, এখানেও ভি1, অর্থাৎ এই ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট ইনডিফিনিটে এবং এই ফলাফল যুক্ত অর্থাৎ এই ক্লজটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। তো আমরা বুঝতে পেরেছি জিরো কন্ডিশনালটা হবে ইফ প্লাস প্রেজেন্ট। জিরো কন্ডিশনালের ক্ষেত্রে আমরা কি মনে রাখবো, যেগুলো চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক সত্য হিসেবে স্বীকৃত সেগুলো অলওয়েজ ইফ প্লাস প্রেজেন্ট হবে। অর্থাৎ যেগুলোকে আমরা বৈজ্ঞানিক সত্য বা চিরন্তন সত্য হিসেবে অ্যাকসেপ্ট করে ফেলেছি প্রত্যেকটাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এই ক্ষেত্রে জিরো কন্ডিশনালে আমরা ব্যবহার করব ইফ প্লাস প্রেজেন্ট, এই স্ট্রাকচারটা। তো সেকেন্ড চলো দেখি আমরা ফার্স্ট কন্ডিশনাল। এক্ষেত্রে আমাদের ইফ ক্লজ অর্থাৎ শর্তযুক্ত যে প্রথম ক্লজটা হবে সেটা যদি সিম্পল প্রেজেন্টে হয় অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, তারপর মেইন ক্লজটা বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা হবে উইল অথবা শ্যাল অথবা ক্যান অথবা মে, তারপর হবে ভার্বের বেস ফর্ম। চলো একটা এক্সাম্পল দেখে নেই। আরেকটা এক্সাম্পল খেয়াল করো, ইফ স্মোকিং ইজ ব্যান্ড, যদি ধূমপান বন্ধ করা হয় তাহলে কি হবে? তবে জীবন স্বাস্থ্যময় হবে অবশ্যই। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি লাইফ উইল বিকাম হেলথি, HEALTHY।
খেয়াল করো আমি এখানে দুইটা এক্সাম্পল দিয়েছি। ইফ ইট রেইনি, যদি এটা বৃষ্টির দিন হয় বা বৃষ্টির দিন হয়, সোয়াদ উইল নট গো টু স্কুল, সোয়াদ স্কুলে যাবে না। ইফ স্মোকিং ইজ ব্যান্ড, যদি ধূমপান বন্ধ করা হয়, লাইফ উইল বিকাম হেলথি, জীবন তখন কি হবে, জীবন স্বাস্থ্যময় হবে। এখানে তোমরা খেয়াল করো আমার এই যে ইফ যুক্ত ক্লজটা অর্থাৎ শর্তযুক্ত ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, স্মোকিং বেস ফর্ম, সো এটা কি সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনফিনিট। এই জন্য আমাদের ফলাফলযুক্ত অংশটা যে রয়েছে এটা কিন্তু আমাদের হয়েছে উইল, শ্যাল, ক্যান, মে থেকে যে কোনো একটি উইল হয়েছে, তারপর ভার্বের বেস ফর্ম এই যে V1। সেকেন্ডটাতে খেয়াল করো, লাইফ উইল, এই যে উইল হয়েছে বিকাম, বিকাম কি V1 ফর্ম, বিকামটা এখানে কি V1 ফর্ম। অর্থাৎ ইফ যুক্ত ক্লজটা যখন সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তখন আমাদের রেজাল্ট ক্লজ বা ফলাফলযুক্ত অংশটা হবে মোডাল ভার্ব যে কোনো একটা উইল, শ্যাল, ক্যান, মে প্লাস V1 অর্থাৎ ভার্বের বেস ফর্মটা হবে, আশা করি তোমরা ফার্স্ট কন্ডিশনালটা বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী কন্ডিশনালে দেখি। এবার হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। আমাদের স্ট্রাকচারটা হচ্ছে ইফ ক্লজটা যদি সিম্পল পাস্টে থাকে তাহলে আমাদের মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা হবে উড, কুড, শুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। অর্থাৎ আমাদের ইফ ক্লজটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আমাদের রেজাল্ট ক্লজ বা ফলাফলযুক্ত অংশটার ক্ষেত্রে আমরা মোডাল অক্সিলারি নিব, উড, কুড, শুড, মাইট থেকে যে কোনো একটি, তারপর ভার্বের বেস ফর্ম দিব। তো একটা এক্সাম্পল খেয়াল করো, যদি বলি ইফ, যদি আমাদের একটি নৌকা থাকতো তাহলে কি আমরা নদীটি পার হতে পারতাম, এরকম হলে আমরা ইফ উই হ্যাড আ বোট, যদি আমাদের একটি নৌকা থাকতো, উই উড ক্রস দ্য রিভার, যদি আমাদের নৌকা থাকতো তাহলে কি আমরা নদীটি পার হতে পারতাম। এখানে খেয়াল করো আমার ইফ যুক্ত অংশে কি সিম্পল পাস্ট, সাবজেক্ট প্লাস হ্যাভ এর V2 ফর্ম হচ্ছে হ্যাড, হ্যাড আ বোট, এটা হচ্ছে একটি ক্লজ। পরবর্তীতে এটা হচ্ছে একটি ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ এই ক্লজটা কিন্তু এই ক্লজের উপর নির্ভরশীল। যদি আমাদের একটি নৌকা থাকতো তাহলে কি হতো, আমরা নদীটি পার হতে পারতাম। আর এটি হচ্ছে একটি ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ স্বাধীন ক্লজ। এই ক্ষেত্রে আমাদের ক্লজের স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস মোডাল ভার্ব উড নিয়েছি, উড, কুড, শুড, মাইট থেকে যে কোনো একটি আমরা উড নিয়েছি, তারপর ভার্বের বেস ফর্ম কোনটা, ক্রস। ইফ উই হ্যাড এ বোট, যদি আমাদের একটি নৌকা থাকতো, উই উড ক্রস দ্য রিভার, তাহলে কি আমরা নদীটি পার হতে পারতাম। এটা হচ্ছে একটি সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচার। এক্ষেত্রে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সে যদি এই অংশটা দেওয়া থাকে ইফ উই হ্যাড এ বোট, তাহলে তোমাকে উই উড ক্রস দ্য রিভার এই অংশটা লিখতে হবে। এক্ষেত্রে তুমি যদি সেন্টেন্সটা কমপ্লিট করতে চাও তোমাকে অবশ্যই কিন্তু তোমাকে এই সেকেন্ড কন্ডিশনালের রুলটা আগে থেকে জানতে হবে এবং বারবার প্র্যাকটিস করতে হবে। এছাড়াও যদি তুমি রাইট ফর্ম অফ ভার্বসে দেখো যে একটা সেন্টেন্সে ইফ উই হ্যাড এ বোট এরকম দেওয়া থাকে, দেন উই ব্লাঙ্ক অর্থাৎ এখানে শূন্যস্থান থাকে, উড ক্রস, অথবা তোমার ব্র্যাকেটে দেওয়া আছে ক্রস, তাহলে তুমি কিভাবে লিখবে, অবশ্যই তোমাকে ক্রসের সাথে উড যুক্ত করে তোমাকে অ্যান্সারটা করতে হবে রাইট ফর্ম অফ ভার্বসে। আশা করি বুঝতে পেরেছো। এখন যদি আমি বলি যদি সে কঠোর পরিশ্রম করতো তবে সে তার লক্ষ্যে পৌঁছাতো, এক্ষেত্রে আমার সেন্টেন্সটা কিরকম হবে, যদি যদি সে কঠোর পরিশ্রম করতো, ইফ হি ট্রাইড হার্ডার, যদি সে কঠোর পরিশ্রম করতো, হি উড পাস দ্য এক্সাম, অথবা হি উড রিচ হিজ গোলস, তাহলে সে তার লক্ষ্যে পৌঁছাতো। এখানে খেয়াল করো আমি হি দিয়েছি সাবজেক্ট, দেন ভার্বের কি ফর্ম, V2 ফর্ম অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ এই ক্লজটি হচ্ছে সিম্পল পাস্টে রয়েছে। দেন আমার ফলাফলযুক্ত অংশ অর্থাৎ রেজাল্ট অংশে পরবর্তী ক্লজে আমি কি দিয়েছি, হি উড রিচ হিজ গোলস, তাহলে সে তার লক্ষ্যে পৌঁছাতো। তাহলে এখানে সাবজেক্ট রয়েছে, তারপর আমাদের উড, কুড, শুড, মাইট থেকে একটি নিয়েছি উড, তারপর রিচ ভার্বের বেস ফর্ম অর্থাৎ V1 ফর্ম দিয়েছি। তো ভেরি ইজি না। তো চলো আমরা থার্ড কন্ডিশনালটা দেখি।
এটা হচ্ছে আমাদের লাস্ট কন্ডিশনাল সেন্টেন্সের যে আমরা কি চারটা কন্ডিশনাল দেখলাম, জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এন্ড ফাইনাল। এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল, এটা হচ্ছে কি থার্ড কন্ডিশনাল। ওকে, তো চলো আমরা এক্ষেত্রে আমরা আমাদের স্ট্রাকচারটা কিরকম হবে দেখে নিই। ইফ ক্লজটা অর্থাৎ শর্তযুক্ত বা কন্ডিশনাল অংশটা যদি পাস্ট পারফেক্ট হয়, অর্থাৎ কি বললাম, পাস্ট পারফেক্ট মানে কি আমরা জানি হ্যাড প্লাস V3 হয়। শর্তযুক্ত অংশটা যদি আমাদের হ্যাড প্লাস V3 হয়, তাহলে আমাদের ফলাফলযুক্ত অংশটা বা রেজাল্ট ক্লজটা হবে উড, কুড, মাইট প্লাস হ্যাভ প্লাস V3, অর্থাৎ মোডাল ভার্ব, মোডাল প্লাস হ্যাভ প্লাস V3। আর আমরা জানি হ্যাভ থাকলে সেটা V3 হবে। ওকে, আর পূর্বেটাতে শুধু মোডাল ছিল, তখন কিন্তু আমরা V1 রেখেছিলাম, তখন ভার্বের বেস ফর্ম ছিল। কিন্তু আমরা যখন মোডালের সাথে হ্যাভ যুক্ত করেছি, তখন অবশ্যই আমাদেরকে V3 অ্যাড করতে হবে। তো চলো কিছু এক্সাম্পল দেখে নিই, তাহলে আমাদের এই স্ট্রাকচারটা আরেকটু ক্লিয়ার হবে। যদি বলি ইফ হি হ্যাড বিন আ human being, he would not have, যেহেতু would plus would, could, should, might plus have, would not have, যেহেতু V3 রয়েছে আমরা দেবো done, do, did, done, এটা হচ্ছে V3 form, done this। কি বলেছে, if he had been a human being, যদি সে মানুষ হতো, হি উড নট হ্যাভ ডান দিস, তাহলে সে এরকম বা এরূপ কাজ করতে পারতো না। আমরা কিন্তু এরকম বলি, কোনো একটা অপরাধ যদি কেউ সংঘটিত করে, তাহলে তার ক্ষেত্রে আমরা বলি যদি সে মানুষ হতো, তাহলে কিন্তু সেই কাজটা করতে পারতো না। অর্থাৎ ইফ হি হ্যাড বিন এ হিউম্যান বিইং, যদি সে মানুষ হতো, তাহলে হি উড নট হ্যাভ ডান দিস, তাহলে সে এই কাজটি করতে পারতো না। এক্ষেত্রে খেয়াল করো, আমার সাবজেক্ট হচ্ছে হি, তারপর হ্যাড, দেন ভার্বের V3 ফর্ম, অর্থাৎ এটা হচ্ছে একটা পাস্ট পারফেক্টের স্ট্রাকচার। আমরা যে টেন্স পড়েছি সেখানে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন। সেক্ষেত্রে হি প্লাস হ্যাড প্লাস V3, হিউম্যান বিং। ইফ হি হ্যাড এ হিউম্যান বিং, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, দেন হি উড নট হ্যাভ ডান দিস। এক্ষেত্রে আমরা কি করেছি, উড, শুড, কুড থেকে উড, শুড, কুড, মাইট থেকে উড নিয়েছি, তারপর যেহেতু এটা নেগেটিভ সেন্সে দিয়েছে সেজন্য নট দিয়েছে, দেন হ্যাভ, আমরা জানি উড, কুড, মাইট এর পর হ্যাভ দেব আমাদের স্ট্রাকচার অনুযায়ী, দেন ভার্বের V3 ফর্ম, কারণ V1 এ যদি হয় ডু, V2 তে ডিড এবং V3 তে হয় ডান। ভার্বের যে তিনটা রূপ রয়েছে, V1, V2, V3, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, ডু, ডিড, ডান। ওকে, সেখান থেকে আমরা দিয়েছি ডান। ইফ হি হ্যাড বিন এ হিউম্যান বিং, যদি সে মানুষ হতো, হি উড নট হ্যাভ ডান দিস, তাহলে সেটা বা এরূপ করতে পারতো না। চলো আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে আরেকটু ক্লিয়ার হবে বিষয়টা। যদি বলি, যদি আমি তোমার অবস্থায় থাকতাম, তবে সত্য কথাটি বলতাম। এক্ষেত্রে আমাদের যদি লিখবো ইফ আই হ্যাড, বিন, এরকম হবে বিন, বি এর পাস্ট ফর্ম হচ্ছে বিন, পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। ইফ আই হ্যাড বিন ইন ইউর পজিশন অথবা সিচুয়েশন, ইন ইউর সিচুয়েশন, যদি আমি তোমার অবস্থায় থাকতাম, I would have told the truth। এই প্রশ্নটি কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে ইউনিটে এসেছিল 2006 সালে। ওকে, এই কন্ডিশনাল থেকে, ভেরি মাচ ইম্পর্টেন্ট, তোমরা খেয়াল করো। ইফ আই হ্যাড বিন ইন ইউর সিচুয়েশন, যদি আমি তোমার অবস্থায় থাকতাম, আই উড হ্যাভ টোল্ড দ্য ট্রুথ, তবে সত্য কথাটি বলতাম। এখানে খেয়াল করো, আমার স্ট্রাকচারে যেমন বলা ছিল ইফ ক্লজটা, এই যে ইফ ক্লজটা অর্থাৎ এই অধীন বাক্যটাতে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, আই সাবজেক্ট, হ্যাড হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হ্যাড, দেন বিন হচ্ছে V3, বি এর V3, বি জানি আমরা V1 ফর্ম, দেন এর V3 ফর্ম হচ্ছে বিন। ইন ইউর সিচুয়েশন, যদি আমি তোমার অবস্থায় থাকতাম, আই উড হ্যাভ টোল্ড দ্য ট্রুথ, তাহলে আমি সত্য কথাটি বলতাম। এখানে দেখো উড, মোডাল ভার্ব থেকে যে কোনো একটা নিয়েছি উড, দেন দিয়েছি হ্যাভ, দেন দিয়েছি টোল্ড, V3 ফর্ম। এটা কি
টেল থেকে আমরা জানি টেল যদি হয় V1 ফর্ম তাহলে টোল্ড হচ্ছে V3। ওকে, আশা করি তোমরা টপিকটা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে আবারও নতুন একটা টপিক নিয়ে উপস্থিত হবে। টিল দেন কিপ লার্নিং এন্ড কিপ গ্রোয়িং। আল্লাহ হাফেজ।